যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা যেন ক্রমশ অপরিহার্যতার দিকে এগোচ্ছে, যেন ক্রমশ মনে হচ্ছে এটাই একমাত্র সম্ভাব্য ভবিতব্য। কিসের কথা বলছি? রাষ্ট্রপতি শাসনের ভোট। কেন বলছি? মান রাখি না সরকার, নাম্বার রাখি না সরকার, নাম রাখি না সরকার। তৃণমূল কংগ্রেস এক কথায় এই লড়াইটা লড়ছে। কেন বলছি? এই যে ধরুন 60 লক্ষ ভোটারের নাম এখন বিবেচনাধীন। যদি মান রাখতে হয়, মানে প্রত্যেককে কথা দেওয়া আছে একটা নামও বাদ যাবে না, একটা বৈধ নামও বাদ যাওয়া চলবে না, তাহলে সরকার থাকবে তো? তার কারণ এদের ভাগ্য নির্ধারণ করতে যে বিপুল সময়টা লেগে যাবে, সুপ্রিম কোর্টে, দেশের সর্বোচ্চ আদালতে, দেশের প্রধান বিচারপতি সে সময় বলে দিয়েছে কম করে 80। তাতে কি সরকার থাকবে? মানে এই সরকারকে রেখে কি ভোট হবে? হবে না, রাষ্ট্রপতি শাসন হবে। যদি মান রাখে, মানের সঙ্গে সঙ্গে নাম্বার, মানে এই 60 লক্ষ লোককে রাখতে হয়, তাহলেও ওই রাষ্ট্রপতি শাসন করতে হবে। আর যদি রাষ্ট্রপতি শাসন জারি না করে সাধারণ নামে, সাধারণ উপায়ে ওই সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে ভোটে যেতে হয়, যেটা রীতি, যেটা হয়ে থাকে, যেটা স্বাভাবিক, তাহলে কিন্তু এই নাম্বারের মোহ মায়া বা নাম আর মানের মোহ মায়া ত্যাগ করতে হবে। কোনটা করবে তৃণমূল? এসআইআর বিবেচনায় 60 লাখ তৃণমূলের শাঁখের করা। অনির্বাণ, আমি এই লিস্টটা বার করে দেখাচ্ছি। এটা মেমারিতে আমার গ্রামের, আমার পাশের বুথের লিস্ট, যেখানে 116 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে এবং তার মধ্যে অধিকাংশই সংখ্যালঘু শ্রেণীর মানুষ। এবার এদেরকে আমি বহু জনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, এরা 7 পুরুষ ধরে ওই গ্রামেই আছেন, তাদের লিঙ্কিংয়ের কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও তারা অ্যাডজুডিকেশনে গেলেন কেন? কারণ এই আরও বা ইয়ারোরা তারা সামান্য নামের ভুলের জন্য তাদেরকে হিয়ারিংয়ে পাঠিয়েছেন মমতা ব্যানার্জির কথায়, যে মানুষকে হয়রান করতে হবে, যাতে এসআইআরটাকে যেভাবে হোক একটা ডিলে করাতে হবে, বানচাল করাতে হবে, একটা অব্যবস্থার সৃষ্টি করতে হবে, সেই করতে গিয়ে এনারা করেছেন। শতরূপ ঘোষ, সিপিআইএমের পক্ষ। দেখুন, তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে সমালোচিত হওয়ার 100টা কারণ রয়েছে। প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বাংলায়, আমি বেঁচে থাকতে এসআইআর হবেই না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরে, সুপ্রিম কোর্টে গিয়ে ছবি তুলে আসার পরে এখন ওনাকে ধর্নায় বসতে হচ্ছে। বাংলায় এসআইআর হয়ে গেল, এত মানুষের নাম বাদ চলে গেল, এত মানুষের নাম এখন ঝুলে আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তা বলে কি ইলেকশন কমিশন বা বিজেপির কোনো উত্তর দেওয়ার দায় থাকে না? শাখের করাত কি একমাত্র তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলোর জন্য? আমাদেরকে বলা হয়েছিল কি হয়নি, বিজেপি বলেছিল কি বলেনি, যে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমান ছাড়া কোনো হিন্দুর কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। এই মুহূর্তে যারা TV9 দেখছেন, আমি জিজ্ঞেস করছি, যে 60 লক্ষ মানুষের নাম বাংলায় বাদ গেছে এবং আরও যে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে, তাদের মধ্যে আপনারা হিন্দুরা রয়েছেন কি নেই? হিন্দুরা আছেন কি নেই? শান্তনু ঠাকুর 2000-2500 টাকা নিয়ে যে মতুয়াদেরকে মতুয়া কার্ড বিক্রি করেছিল, জালিয়াতি করেছিল, কোটি কোটি টাকার জালিয়াতি করেছে শান্তনু ঠাকুর। ওই টাকাগুলোকে হজম করে বসে আছে, কিন্তু ওই মতুয়া কার্ড দেখিয়ে কজন মানুষের নাম লিস্টে উঠেছে? তাহলে সেই মানুষের যে নাম কাটা গেল, এর জন্য জবাব বিজেপি দেবে কি দেবে না? এবং সবচেয়ে বড় কথা, দেখুন, কোনো রাজনৈতিক দলকে সমালোচনা করাই যায়, সেটা তৃণমূল, সিপিএম, বিজেপি। আমি শেষ করছি আমার কথাটা। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, রাজনৈতিক দলকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু দেশের ইলেকশন কমিশন ইন ডিউ টাইম এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে শেষ করতে পারলো না কেন? এরপর রাষ্ট্রপতি শাসন হবে না প্রধানমন্ত্রী শাসন হবে না রাষ্ট্রসংঘের শাসন হবে, সেটা পরের কথা। ইলেকশন কমিশন কেন ইন ডিউ টাইম এসআইআর শেষ করতে পারলো না, তার কৈফিয়ত ইলেকশন কমিশন দেবে কি দেবে না? বেশ, আমি ঠিক এখান থেকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে শতরূপ, আমি আপনার সঙ্গে একমত, শাখের করাত শুধু তৃণমূলের নয়, আরো অনেকের। দীপ্তাশবাবু? না, দেখুন, আমরা তো প্রথম দিন থেকেই আমরা আমাদের স্ট্যান্ডে একদম ক্লিয়ার, যে যারা ভারতীয় মুসলমান তাদের কিছু হবে না, তাদের কিছু হতে আমরা দেবো না। আজকে যখন সিএ চালু হয়েছিল, তখন এখানে যে 3টি দল যারা আজকে তাদের কিছু হতে দেবো না, এটা কিন্তু কখনো বলেনি দীপ্তাশবাবু। হ্যাঁ, না, তাদের কিছু হতে দেবো না, এটা কখনো বলেনি। না, বলেছেন ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই, বাদ যাবে না, ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই, কিন্তু রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিমদেরকে যেতেই হবে। কেন ভয়? তাদের কিছু হতে দেবো না, মানে তাদের হয়ে কোনো দায়িত্ব আপনারা কিন্তু শুরুর দিন থেকে নেন, ভারতীয় এখন নিচ্ছেন কেন? হাওয়া খারাপ? হাওয়া খারাপ? না, আমার হাওয়ার জন্য না। শুনুন, ভারতীয় মুসলিম হঠাৎ করে দীপ্তাশ যশের মুখে পাশের গ্রামের 116 ঘর না দেন কথা বলুন। তো এবার দেখুন, আজকে এখানে আপনি বলছেন যে কংগ্রেস বা সিপিএম তারা আজকে মতুয়াদের কথা বলছে। যখন সিএ চালু হয়েছিল, তৃণমূল বলেছিল ক্যাকা ছিচি, এবং সেই ক্যাকা ছিচির সুরে সুর মিলিয়েছিল কারা? আজকে দেখুন, এখানে কংগ্রেস, সিপিএম তারা তৃণমূলের বিরুদ্ধে এসে একগুচ্ছ অভিযোগ করলো, কিন্তু ইন্ডিজোটে তারা এখনো রয়েছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে সিএ সার্টিফিকেট, মমতা ব্যানার্জি বলেছিলেন সিএ আবেদন করলে বাংলাদেশে চলে যেতে হবে।
এই যে আমার হাতে যে 25টা সার্টিফিকেট এই মুহূর্তে রয়েছে, চাইলে আরো 1 বস্তা পাঠিয়ে দিতে পারি, কাউকে বাংলাদেশ যেতে হয়নি। সতেরো আপনাদের মুখেই হঠাৎ করে মতুয়ার হিন্দুদের কথা, 1947 আপনার তো সংখ্যালঘুদের কথা বলে শুরু করেছেন। 1947 সালের 15ই আগস্ট থেকে মোদী প্রধানমন্ত্রী হওয়ার দিন পর্যন্ত একজনও হিন্দুকে কি বাংলাদেশ থেকে ভারতে আসার পরে আবার জোর করে ফেরত পাঠানো হয়েছে? হয়নি তো। ছিল না সেটা। তাহলে মোদী এসে সিএ পাশ করে বাংলাদেশ থেকে আসা কোন উদ্বাস্তু হিন্দুর কোন বাড়তি উপকারটা করলো? বিদ্যাসুদা যেটা বলছে, ডেফিনেটলি সিএ তে অ্যাপ্লাই করে কিছু মানুষ তারা সিএ যারা সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের নাম এবার এসআইআর উঠে গেছে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এইটা তো ঘটনা, তো ফ্যাক্ট রিমেন্স যে কজন সিএ তে নাগরিকত্ব পেয়েছেন তার থেকে কম করে 1000 গুণ বেশি মানুষের এখনো অবধি সেটা ঝুলে আছে, কোনো ডিসিশন হয়নি। এবং তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, তাদেরকে শান্তনু ঠাকুররা এই আশ্বাস দিয়েছিল যে সিএ তে যে মুহূর্তে আপনি অ্যাপ্লাই করছেন আপনার অ্যাপ্লিকেশন দেখিয়ে আপনার নাম এসআইআর উঠে যাবে। সুপ্রিম কোর্টে চাই নিয়ে ট্রায়াল হয়, ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপত্তি করা হয়, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আপত্তি করা হয়। মানে শান্তনু ঠাকুরটা যে কথাটা দাঁড়িয়ে মানুষকে বলছেন সিএ ফর্ম ফিল আপ করাচ্ছেন, ওনারই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তাতে সুপ্রিম কোর্টে আপত্তি করছে এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, অ্যাপ্লাই করলেই আপনার নাম এসআইআর উঠবে না, যদি আপনাকে নাগরিকত্ব কনফার করা হয় তখন উঠবে। মীমাংসা অমীমাংসার জন্য আমি কি কোনো ভুল তথ্য দিচ্ছি? না, একদম ভুল নয়। অতএব ডেফিনেটলি দীপ্তাসুদা এখানে 10টা সার্টিফিকেট দেখাতে পারে, তাহলে এটাও ঘটনা এই 10টা সার্টিফিকেটের আড়ালে 1000টা ঝুলে থাকা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটার কথা কেউ বলার নেই এখানে, বা দীপ্তাসুদা বলছে না। দ্বিতীয় কথা দেখুন, আমার এখানে ঝুলে না থাকতে হয় শতরূপ, তাহলে পথ কি ওই 80 দিন? মানে রাষ্ট্রপতি শাসন? না, এবার হ্যাঁ এক্স্যাক্টলি ওই জায়গায় আমি একটা কথা জিজ্ঞেস করছি অনির্বাণ আপনাদেরকে। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন, আমি প্রথম কথা হচ্ছে আমাদের পার্টি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর, আমাদের সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রোজ 3 বেলা রাষ্ট্রপতি শাসন চাইতেন। আমরা অন প্রিন্সিপাল ভারতের কোথাও রাষ্ট্রপতি শাসন চাইনি। এই ভারতে প্রথম নির্বাচিত সরকার কেরালায় আমাদের ফেলে দেওয়া হয়েছিল, তখন কংগ্রেসেরই গভর্নমেন্ট ছিল, আমরা রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচিত সরকার ফেলে দেওয়া চিরকাল বিরোধী। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইলেকশন যখন হয়, আমি জাস্ট ভেবে দেখার জন্য, ইলেকশনের সময় তো এমনি পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের হাতে থাকে, রাজ্যে এটা তো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভোট না যে রাজ্যের পুলিশ ভোট করাচ্ছে। রাষ্ট্রপতি শাসন যদি মিড টার্ম হতো তাহলে আমরা ধরে নিতে পারতাম, তর্কের খাতিরে কেউ বলতে পারতো তাহলে সন্দেশখালীতে পুলিশ এই কাজটা করতে পারতো না, তাহলে অমুক জায়গায় পুলিশ তমুক কাজটা করতে পারতো না। ভোট যখন হয় তখন তো পুলিশ এমনিতেও ইলেকশন কমিশনের হাতে থাকে, অমনিতেও ইলেকশন কমিশনের হাতে থাকে। এই সময় রাষ্ট্রপতি শাসনের গাজর ঝুলিয়ে আলটিমেটলি কিছু মানুষ যাদেরকে বিজেপি একদিন অন্য কথা বুঝিয়ে এসেছিল তাদেরকে রাষ্ট্রপতি শাসন থেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর এর বাস্তবতা কি আছে? এর বাস্তবতা কি আছে? বাবু, আপনার কাছে আমার সোজা প্রশ্ন, আপনি যে অধিকার রক্ষার কথা বলছেন এটা বুঝতে পারছেন আপনারা? সেই অধিকার রক্ষা করে, মানে সুজনবাবুও যেটা বলছেন, এই 60 লক্ষ মানুষকে ঝুলিয়ে না রেখে, মানে বিবেচনাধীন না রেখে, বিবেচনা সম্পূর্ণ করে ভোট করতে গেলে রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হতে পারে। কি হবে? দেখুন, আমাদের বক্তব্য আবারও আমি খুব পরিষ্কার করে বলছি, পরিষ্কার বক্তব্য, বৈধ কোনো ভোটারের নাম অনিশ্চয়তায় থাকবে না, তাদের নাম। খুব ভালো কথা। আমি আবারও জিজ্ঞাসা করছি, এই অবস্থায় পৌঁছানোর জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হয়, তার কারণ মেয়াদ শেষ হয়ে যায়, এটা অন্য কোনো রাষ্ট্রপতি শাসন জারি নয়। প্রক্রিয়া কি জায়গায় দাঁড়াবে সেটা পরবর্তী সময়ে উপলব্ধি করা যাবে, কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি মানে এই মুহূর্তে আপনারা গিলতে পারছেন না ভোটাধিকার কে নিশ্চিত করা, না জেতা অজেতার বিষয় নয়। আমি কয়েকটা উদাহরণ দিই। শতরূপ, আপনি রাষ্ট্রপতি শাসন একটা কথা বলে দিন যে রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতি করতে হবে। না না না, এটার জন্য কারো সাজেশন নেওয়ার প্রয়োজন নেই। আমি খুব সংক্ষেপে 3টে সেন্টেন্স বলছি। প্রথম কথা, যেটা অনির্বাণ বললেন যে আমরা হিন্দুর কথা বলছি, আমরা চিরকালই হিন্দুর কথা বলছিলাম। সেই কারণেই যেরকম আসামে এনআরসির ভিকটিম হয়েছে মূলত হিন্দুরা, যেরকম ভাবে বিহারে এসআইআর এর ভিকটিম হয়েছে মূলত হিন্দুরা, সেরকম বাংলাতেও এসআইআর এর ভিকটিম হয়ে মূলত হিন্দুরা। প্রথম থেকে কথাটা বলেছিলাম, সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। আমার দ্বিতীয় কথা, নিতিন নবীন বলে বিজেপি যিনি এখন সর্বভারতীয় সভাপতি, তিনি কদিন আগে বললেন যে 50 লক্ষ বহিরাগত ঘুষপেটদেরকে এসআইআর করে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলার মানুষের কাছে জানতে চাইছি, যে 50 লক্ষ নাম ডিলিটেড হয়েছে এই মুহূর্তে যাদের নাম লিস্টে নেই বা যারা অ্যাডজুডিকেশনে ঝুলে আছেন, আপনারা কি সবাই বাইরে থেকে এসেছিলেন? আপনারাই সিদ্ধান্ত নিন। 3 নম্বর কথা, আমার শেষ কথা, দেখুন এর পাল্টা মডেলটা কি? কেরালায় আমাদের সরকার এসআইআর কেরালাতেও হলো, একটা রাজ্য যেখানে 27% মুসলিম ভোটার এবং 18% খ্রিস্টান ভোটার, সেই রাজ্যে পিনারাই বিজয়নের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহযোগিতা করবো না, অফিসার দেবো না, লোক দেবো না করেনি, বরং আরও বেশি করে অফিসার দিয়ে, আরও বেশি করে লোক দিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে এমনভাবে ক্যারি আউট করলেন, সৎভাবে সমস্ত মৃত মানুষের নাম ডিলিটেড হলো, সৎভাবে সমস্ত একাধিকবার নাম থাকা লোকের নাম ডিলিটেড হলো, এবং একজনও কি সংখ্যালঘু কি হিন্দু কোনো একজন মানুষের নাম অন্যায়ভাবে ডিলিটেড হলো না। ইন ডিউ টাইম এসআইআর শেষ হলো। এইটাও কিন্তু করা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে নাটকবাজি করতে হয়, সৎভাবে সরকারি কাজটা করেছে।